সিবিআইয়ের যে চার্জশিটটা সেটা জাস্ট একটা ট্রু কপি বা জেরক্স কপি অফ দ্য পুলিশ যে প্রাইমারি একটা দিয়েছিল, যেটা মানে 48 ঘন্টার মধ্যে ডায়াগনোজ হয়ে গেল, তার কোনো বায়োলজিক্যাল এভিডেন্স কোনো কিছু না করেই যে সঞ্জয় রায় করেছে। সুতরাং ওটা একটা একতরফা শুধু নয়, ওটা একটা গট মানে কাউকে একটা বলির পাঁঠা করা ছাড়া আর কিছুই ছিল না। সেই জন্য সেই চার্জশিটটা আজকে 90 দিনের পরে সেই চার্জশিটটাই বহাল আছে এবং সেই চার্জশিটটার মূলে এখন শিয়ালদা কোর্টে মানে ডিস্ট্রিক্ট সেশন কোর্টে 11 তারিখ থেকে এটা চালু হবে, সেটা সুপ্রিম কোর্টও বলেছে। তাই জন্য আমরা জনতার চার্জশিটটা এই জন্য করেছি, কারণ জনতার রায় কিন্তু অন্য। জনতার রায় বা আমাদের সন্দেহ যারা প্রথম থেকে বলেছি, এটা একজনের পক্ষে সম্ভব নয়। ওকে বলির পাঁঠা করা হয়েছে। ওই দিন সারাদিন ও ছিল এবং সন্দীপ ঘোষের খুব ঘনিষ্ঠ, এবং ওইখানে আর্জি করে ওর অবাধ গতি ছিল, এবং ওই দিন মদ্যপ অবস্থায় ও ছিল ওর ভাইয়ের বন্ধুর সাথে। তো ওর ভাইয়ের না বন্ধুর ভাই ওখানে অসুস্থ ছিল, কিন্তু ও আর্জি করে ওর জায়গা ছিল। কিন্তু আজকে যেটা আমরা বলছি যে শুধু একার পক্ষে এটা সম্ভব নয়, এটা সন্দীপ ঘোষের সঙ্গে যারা মানে আনুষঙ্গিক যারা অভিক দে বা বিরূপক্ষ বিশ্বাস বা আশিস পান্ডে, ওরা ওই দিন রাত্রে ওরা আরজিকর মেডিকেল কলেজের যে অর্থোপেডিক হসপিটাল, সেই হসপিটালে ওরা পার্টি করছিল। এমনকি রাত্রি 3টে পর্যন্ত মদ খেয়ে ওরা বক্স বাজিয়ে পার্টি করেছে, তারপরে ওরা এই নিন্দনীয় বা ঘটনা কাজটা করেছে। তাই জন্য আমাদের যেটা সন্দেহ, ওদের যে দুটো ইন্টার্ন মেয়ে ছিল ওর সাথে, একটা ওর সহপাঠিনী আর একটা ওর জুনিয়র, তার সঙ্গে আরও 2-3 জন যারা ওই দিন ওর সঙ্গে কাজ করছিল চেস্ট ফিজিশিয়ান বিল্ডিংয়ে, তাদেরও আমরা কিছু মানে ভয়েস কল রেকর্ডিং বা পাওয়া গেছে, সিবিআই পরে তথ্য পাওয়া গেছে। তারা এখনও সামনে আসেনি, এবং যে অভিজিৎ মণ্ডল যিনি ওসি এবং যে আমাদের মানে মেন কালপ্রিট আপনারা জানেন সন্দীপ ঘোষ, সেই প্রিন্সিপাল যার নেতৃত্বে এই এটা হয়েছে, মানে এই ব্রুটাল অ্যান্ড মার্ডারটা হয়েছে, সে পিছনে কিন্তু তার আনুষঙ্গিক দল তার ছিল, তার সঙ্গে ফরেন্সিক। এবং আমাদের যেটা বক্তব্য জনগণের চার্জশিটে আমরা এটাই বলতে চাইছি যে তার সঙ্গে মানে যুক্ত ছিল যারা ফরেন্সিক, ওর হোম টিম, সেই ফরেন্সিক এক্সপার্ট বা যে মিস্টার বিনীত গোয়েল যিনি যার নেতৃত্বে এই তথ্য প্রমাণ লোপাট হয়েছে টোটাল, তাদের মধ্যে অনেকেই বেরিয়ে আসবে। যারা আসল অপরাধী তারা কিন্তু সামনে আসেনি, সেই অপরাধীদের টেনে এনে এই যে সেকেন্ড চার্জশিট যেটা লাস্ট মানে সেকেন্ড চার্জশিট যেটা আর 4 উইকস টাইম দিয়েছে, সেই 4 উইকসের মধ্যে আমাদের যাতে সিবিআই মূল অভিযুক্তদের নাম নথিভুক্ত করে, এবং না করলে তাহলে শিয়ালদা কোর্টে এই কেসটা আমাদের সুপ্রিম কোর্ট থেকে শিয়ালদা কোর্টেই চলে আসছে, ডিস্ট্রিক্ট কোর্টের উপরে, তারপর হয়তো হাইকোর্টে আসবে। তাহলে মেন চার্জশিটে যদি অভিযুক্তদের নাম না থাকে তাহলে অবহেলার বিচার পাবে না। তাই জন্য আমরা জনতার কাছে জনতার চার্জশিটটা দখল করে জনগণকে আরও আমরা মানে সচেতন শুধু করছি না, যাতে আমাদের সাথে জনসাধারণ যেরকম মানে 90 দিন আগে যেভাবে আমাদের সঙ্গে ছিল, যতগুলো মিছিল বা যতগুলো মিটিং আমাদের হয়েছে, সবসময় নাগরিক সমাজ জাতি ধর্ম নির্বিশেষে, পার্টি নির্বিশেষে, দলমত নির্বিশেষে আমাদের সাথে আছে। এরাই আমাদের শক্তি। প্রত্যেকটা পয়সার হিসাব আছে, এবং সেই হিসাব অ্যাটলিস্ট কোনো চোরকে দিতে আমরা বাধ্য নই। জনতার চার্জশিট যদি প্রশাসন বা যদি আইন যদিভাবে কোনোভাবে যে দোষী তাকে চার্জশিট না দিতে পারে, তাহলে জনগণ তো চার্জশিট পেশ করবেই। সেই জনগণ পরবর্তীকালে যে চার্জশিট পেশ করবে সেই চার্জশিটে আজকে জনগণের চার্জশিট। আজকে 3 মাস পেরিয়ে 9 আগস্ট থেকে শুরু করে আজকে 9 নভেম্বর, 3টে মাস হয়ে গেল। 3টে মাস পেরিয়ে গেল, আজকে আবার জনতা সেই। আমরা অনেকে দেখছি সবাই বলছে আমাদের বা জনগণ এই বিচার থেকে সরে যাচ্ছে বা কোনো রকমভাবে প্রতিবাদ থেকে সরে আসছে। আসলে নয়, মানুষের মনে প্রতিবাদ যেভাবে গর্জে উঠেছে, এই প্রতিবাদ ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এই ধর্ষণ থেকে এই সাম্রাজ্যকে না রক্ষা করা যাচ্ছে। আমাদের জুনিয়র সিনিয়র ডাক্তাররা সাথে এই বিশাল জনসাধারণ যদি না থাকে তাহলে আমাদের এই সংগ্রাম সফল হবে না। তাই জন্য আজকে আমরা ঠিক 3 মাস হয়েছে আরজিকর কাণ্ডের পরে আজকে এই অনুষ্ঠানটা মানে আমরা আয়োজন করেছি, এবং এই ধরনের আরও মানে কঠিনভাবে আমাদের লড়াই চলবে যতক্ষণ না অপরাধীরা শাস্তি পায়। কারণ এখনও মানে অভয়ের বাবা মা খুবই দুঃখিত এবং তারা হতাশ যে এখনও পর্যন্ত চার্জশিটে সঞ্জয় রায় ছাড়া অন্য কারো নাম নেই। যেখানে আমরা ভাবছি সঞ্জয় রায় একটা বলির পাঁঠা হয়েছে, আসল অভিযুক্তরা কিন্তু এখনও আড়ালে আছে, তাদের আড়াল করে রাখা হয়েছে। সেটা শাসক দলের মদতপুষ্ট কোনো
মানে একজন কোনো একাধিক প্রভাবশালী লোক আছে, তার সঙ্গে সন্দীপ ঘোষ অ্যানকং যে একটা আগাপ্রস্থ, এবং স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য সচিবও এর মধ্যে ইনভলভ আছে, সবাই এখানে অভিযুক্ত। তাই জন্য আমি আজকে যেটা আমরা বলতে চাইছি, যেখানে স্বাস্থ্যমন্ত্রী মহামান্য মুখ্যমন্ত্রী আমাদের এর মধ্যে ইনভলভ আছেন, উনিও দায়ভার এড়াতে পারে না। এই জন্য আমাদের নবান্নে যে লাস্ট মিটিংটা হয়েছে জুনিয়র ডাক্তারদের সাথে, উনি বলেছেন উনি কিছুই জানতেন না, ওনার কাছে কমপ্লেন যায়নি। কমপ্লেনটা পাঠায়নি কারা? এই মানে ওই আমাদের যে যিনি স্বাস্থ্য সচিব আছেন সেই স্বরূপ নিগম এবং আরও অন্যান্য তার যে সঙ্গে যারা ছিল, এবং আপনারা জানেন যে নামমাত্র প্রিন্সিপাল ছিল, কিন্তু স্বাস্থ্য ভবনটা উনিই চালাতেন, সন্দীপ ঘোষ। তাই সন্দীপ ঘোষ এবং অ্যানকং, তার সঙ্গে বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞ, আজকে যে থ্রেট কালচারের চরমটা, এই ঘটনা ঘটার পরেও কিন্তু একাধিক থ্রেট কালচারের শিকার এখন বিভিন্ন ডাক্তাররা হচ্ছে। ইভিন যারা থ্রেট কালচার অ্যাসোসিয়েশন বলে তৈরি হয়েছে, যে 56 জন ওরা বিতাড়িত হয়েছিল, তারা একটা ইন্ট্রিম অর্ডার পেয়ে তারা আবার থ্রেট কালচার অ্যাসোসিয়েশন করেছে, অ্যান্টি থ্রেট কালচার অ্যাসোসিয়েশন। তারা শুধু বাঁচার জন্য করছে, তারা আমাদের এই জুনিয়র ডাক্তার ফেডারেশনকে বদনাম করছে। তাদেরও যোগ্য জবাব দেওয়ার জন্য আমরা রেডি আছি। যে থ্রেট কালচার যে ছিল তার একাধিক ভিডিও রেকর্ডিং এবং প্রমাণ আমাদের জুনিয়র ডাক্তারদের কাছে আছে। সেই প্রমাণ আমরা অলরেডি সিবিআইকে দেওয়ার জন্য প্রস্তুত, এবং অলরেডি কিছু দিয়েওছি। এবং এটা নিয়ে যখন মানে হবে, এদের যারা 56 জন যারা ছিল, তারা এখন ইন্ট্রিম অর্ডার পেলেও পার্মানেন্টলি ওরা কিন্তু এখনও দায়মুক্ত হয়নি। তাই জন্য ওরা যদি বেশি কিছু কথা বলতে আসে, আমরা ওদের যোগ্য জমা দেবো। ওদের লাইফ বা কেরিয়ার আমরা নষ্ট করতে চাই না, কিন্তু ওরা যদি নিজে সংশোধিত না হয়ে আমাদের নামে যেটা অপপ্রচার করে, যেটা অভয়া ফান্ডে টাকা নিয়ে অনেক বাজে বাজে ওরা মন্তব্য করেছে, এবং শাসক দলের বিভিন্ন নেতারা আমাদের সঙ্গে বিভিন্নভাবে বাজে বাজে কথা বলেছে যে আমরা দালালি করছি ডাক্তাররা, আমরা মাওবাদী, আমাদের বিভিন্নভাবে বিশ্রীভাবে ডাকাত ফাকাত বলে বিভিন্নভাবে মন্তব্য করা হচ্ছে। এটা আমাদের ডাক্তারি নোবেল প্রফেশনকে অপমান করা হচ্ছে। শুধু তাই নয়, জুনিয়র ডাক্তারদের উপর যে বিভিন্ন রকম থ্রেট, এবং সেদিন আগের দিন মিটিংয়ে প্রায় অলমোস্ট আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী থ্রেট করেই ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছে, নামমাত্র কয়েকটা মৌখিক ছাড়া। বাকি কিন্তু মেন যে আমাদের দাবি, সে দাবি এখনও পূরণ হয়নি। তার আংশিক কিছু পূরণ হয়েছে। রেফারেল সিস্টেমটা এখনও জানেন চালু ঠিকমতো হয়নি। ইতিমধ্যে 2 পেশেন্ট চিকিৎসার অভাবে মারা গেছে। তাই জন্য আমাদের এই আন্দোলনটা শুধু এর জন্য নয়, যাতে পরবর্তী এই ধরনের ঘটনা, অভয়কাণ্ড না ঘটে, শুধু তাই নয়, নিরাপত্তা, সমস্ত শ্রেণীর সমস্ত মানুষের নিরাপত্তার জন্য, এবং আমাদের হসপিটালে যাতে আমাদের ছেলেমেয়েরা নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারে, এবং অভয়া তার সুবিচার পায়। অর্থাৎ অভয়ার এই ব্রুটাল রেপ অ্যান্ড মার্ডার কেসে যারা ইনভলভ আছে, তাদের পুরো লিস্টটা, সেই অপরাধীদের যাদের আড়াল করে রাখা হয়েছে, জানি না সিবিআই কেন ওদের পোক করে এখন সামনে আনছে না। ওরা বলছে না অনেক তথ্য প্রমাণ আছে। আমরা আশা করছি পরবর্তী যেটা ফাইনাল চার্জশিট হবে, সেই চার্জশিটে ওদের নাম আসবে, এবং আমরা ছাড়বো না। আমাদের এই আন্দোলন চলবে। এটা আমাদের সাময়িক পরীক্ষার জন্য জুনিয়র ডাক্তাররা এখন কিছুটা ইনভলভ, তবুও আমরা এই জনস্রোত বা জন আন্দোলনটা চালিয়ে যাব, যাতে টাইটটা না যায়। জনসমর্থন ছাড়া আমাদের এই দাবিগুলো আদায় করা সম্ভব নয়। সবাই দেখছি যে 3টে মাস অতিক্রম হয়ে গিয়ে আজকে 90 দিন পেরিয়ে গেল। তো এখনও পর্যন্ত বিচারের আশায় আমরা গোটা রাজ্যবাসী সমেত গোটা দেশবাসী আমরা সবাই অপেক্ষায় রয়েছি। তো এতটা দেরি যে কেন হচ্ছে বোঝাই যাচ্ছে সেটিংটা কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। না হলে আরজি করের মতন এত বড় একটা ঘটনা সুপ্রিম কোর্টের মতন একটা প্রধান বিচারালয়তে দিনের পর দিন শুনানি পেছিয়ে যাচ্ছে। আজকে প্রথম যে ডেট শুনানির জন্য দেওয়া হলো, সেই ডেটটা পেরিয়ে পরবর্তী আরেকটা ডেট দেওয়া হলো। তারপরে বলা হলো যে প্রথম দিনই 10টার সময়, 10টা থেকে 10:30টার মধ্যে প্রথম ডিভিশন বেঞ্চে আরজি করের ঘটনা পেশ করা হবে। তারপর দেখা গেল সেই দিনটাও পিছিয়ে আবার পরের দিন, তারপর দেখা গেলো এখন থেকে আগে 15 দিন পর। মানে বোঝা যাচ্ছে না আসলে কিভাবে চাপা দেওয়া যাচ্ছে ঘটনাটাকে, কিভাবে পিছিয়ে। দেখুন, একটা কথা বলছি, যে মানুষের মনে যেভাবে আরজি কর কাণ্ড, আর শুধুমাত্র আরজি কর বলে নয়, আরজি কর থেকে শুরু করে জয়নগর থেকে ফালাকাটা থেকে শুরু করে আলিপুরদুয়ার, প্রত্যেকটা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রত্যেকটা জায়গায় যেভাবে এই ধর্ষণ আর খুন প্রতিদিন নিয়মিত বেড়ে চলেছে, তো এই বিচার আমরা ছিনিয়েই ছাড়ব। বিচারের দাবি তুলতে যে কেউ রাস্তায় নামতে পারে, ব্যক্তিগত কাজ তাদের, সেই ব্যাপারে মানে খুব একটা পাত্তা দিতে চাইছি না আর কি। মানুষ যত পাত্তা দেবে তত মানে বেকার। যারা এতদিন কলেজে থ্রেট কালচারের অভিযোগে অভিযুক্ত ছিল, যাদের অনেক ভিডিও প্রকাশ্যে এসছে, যারা একজন
ম্যাডামকে চোখের জল ফেলাতে পারেন, তাদের থেকে এত প্রতিবাদী কথাবার্তা ঠিক মানায় না এবং শুনতেও চায় না। জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলা হচ্ছে আরজিকর কেন কোনো মেডিকেল কলেজেই থ্রেড কালচার নেই। তাহলে আমরা হয়তো মিথ্যা কথা বলছি, একটা বাচ্চা ইউজি বা বাচ্চা পিজি যারা আছে তারা সবাই হয়তো মিথ্যা কথা বলছে, সেটা সময় বলবে কে সত্যি বলছে না মিথ্যা বলবে, মানুষ বিচার করবে। থ্রেড কালচার নেই কিন্তু ঘেরাও কালচার আছে, যেটা অনিকেত মাহাতোরা করছে। ঘেরাও কালচার ব্যাপারটা হচ্ছে কি বোঝাতে চাইছেন ওনারা এখন অবধি আমার কাছে খুব একটা স্পষ্ট না। মানে এর আগে যখন অ্যানাটমি হল আটকে রেখে ওরা একটা কিছু করেছিল যেটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা কি ঘেরাও কালচার নয়? একটা ছাত্রকে বলা যে হ্যারাসমেন্টের কেস দিয়ে দিলে তার লাইফ শেষ হয়ে যাবে, সেটা কি থ্রেড কালচার ঘেরাও কালচারের মধ্যে পড়ে না? তো একটা আঙুল অন্যদিকে তুললে চারটে আঙুল নিজের দিকে থাকে, এটাও মাথায় রাখতে হয়। তারা বলছে এই যে ক্যাশ থেকে শুরু করে অনলাইনে যে টাকা তোলা হচ্ছে সেখানে কয়েকশো কোটি টাকাও হতে পারে। তাদের তদন্ত করতে বলুন, তাদের কমপ্লেন করতে বলুন নির্দিষ্ট বিভাগে, সেই ওয়াইজ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলুন। এই ব্যাপারে কি বলবো, আমরা আমাদের দিক থেকে সম্পূর্ণ স্বচ্ছ, কিভাবে টাকা এসেছে কিভাবে টাকা খরচ করেছে প্রত্যেকটা পয়সার হিসাব আছে এবং সেই হিসাব অ্যাটলিস্ট কোনো চোরকে দিতে আমরা বাধ্য নই। কিন্তু শাসক দলের একটা ফেসবুক পেজ থেকে একাধিক ফেসবুক পেজ থেকে তাদের তো লাইভ করা হয়েছিল, মানে তাদেরকে সমর্থন জানানো তো পরোক্ষভাবে হোক এটাও কোনো দরকার ছিল না। তো আমরা মনে করছি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ হোক কোনো না কোনো দিক থেকে শাসক দলের তো মদত আছে এটার পেছনে। অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন যে অভয়ার বাবা মাকে যে টাকাটা এখনো পড়ে আছে 4,75,00,000 টাকা, সেই টাকাটা দিয়ে দেওয়া হবে। ওনাদেরকে এইসব নিয়ে ভাবতে বলবে না। যে বাবা মাকে 3 ঘন্টা ওয়েট করাতে হয়েছে একটা ডেড বডি দেখার জন্য তার নিজের মেয়ের, অ্যাটলিস্ট তাদের মুখ থেকে এই এত মায়া দয়ার কথা মানায় না। আর ওনারা নিজেদেরকে শুধু মানে ওনাদের তো এটাই দাবি যে টাকা দিয়ে সেটেলমেন্ট করার, এই জন্য হয়তো কোনো সিনিয়র পুলিশ অফিসার মা বাবাকে টাকা অফার করেছিলেন। তো এই কালচারটা ওনাদের মধ্যে আছে যে টাকা তুলে ওনাদেরকে দিয়ে দাও যাতে ওনারা সন্তুষ্ট হয়ে যায়। তো মৃত্যুকে টাকা দিয়ে কখনোই কম্পেনসেট করা যায় না এবং আমরা যখন কথা দিয়েছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সর্বতোভাবে তার মা বাবার পাশে থাকবে। সেটা শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা নয়, যে কোনো রকম সহযোগিতার জন্য আমরা প্রস্তুত, সেটা নিয়ে ওনাদেরকে ভাবতে হবে না। আমরা ওনাদের সাথে যথেষ্ট কথাবার্তা বলি এবং আমাদের প্রতিনিধি যায় দেখা করে, তা সেটা আমরা নিজেদের মতন করেই দেখতে চাই, সেটা নিয়ে আমরা খুব একটা ঢাকঢোল পিটাতে চাই না। এই যে টাকা মানে অভয়ার বাবা মাকে যে টাকাটা দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, এটা বলছেন আন্দোলন শেষ করার একটা চক্রান্ত। তাহলে চক্রান্ত বলবো না, এই আন্দোলনকে কোনো চক্রান্তই এই আন্দোলনকে শেষ করতে পারবে না। তো কাজেই এই পয়সার ব্যাপারটা মানে আমরা চাইছি বিচার, ওনারা শুনছেন টাকা, যার যেদিকে মতলব আর কি।